ডাক্তার জায়গা বরাবর হাত দিতেই চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে ব্যথায় কাতরাচ্ছে শিপন। ডাক্তার কিছুটা বিরক্ত হয়ে বলল, এই মিয়া, দেখতে কি দিবেন নাকি চলে যাব? শিপনের হাত ধরে দাঁড়িয়ে থাকা তার চাচাতো ভাই মিরাজ বলল, ডাক্তার সাহেব, আপনারা চলে গেলে চিকিৎসা কোথায় পাবো? আগা দিয়ে কেটেছে নাকি গোড়া দিয়ে কেটেছে? ডাক্তার সাহেব মাঝ বরাবর দুভাগ করে দিয়েছে, নিশ্চয়ই এই কাজ করেছে তার বউ। না ডাক্তার সাহেব, সত্য কথা বলতে লাগেল আজ বাড়ির কাজের মেয়ে করেছে এই কাজ। বলেন কি? কেমনে কি? শুনবেন তাহলে? চলেন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখি। চশমার ফাঁক দিয়ে বাঁকা চোখে কুমকুমের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে সোফা থেকে শোয়া থেকে উঠে শিপন মুচকি এসে তার স্ত্রী তানিয়াকে বলল, এতদিন পর তুমি কাজের মতো একটা কাজ করেছো। আমি আবার কি কাজ করলাম? তোমার গ্রামের মেয়ে, তোমার পরিচিত, এখন আর চুরি হওয়ার কোনো ভয় নেই। তুমি তো সবসময় ভয়ে থাকতে বাসার কোন জিনিসটা কাজের মেয়ে চুরি করে নিয়ে যায়। এখন নিশ্চিন্তে তুমি অফিসে যেতে পারবে, আমিও অফিসে যেতে পারবো। সেটা মন্দ বলনি। কুমকুমের বাবা আমাদের দুঃসম্পর্কের একটা কাকা, খুব ভালো মানুষ ছিল, কিছুদিন আগে মারা গেছে, তাই ওরা একটু সমস্যায় পড়েছে। আব্বু তাই আমার কাছে পাঠিয়ে দিয়েছে। শিপন মনে মনে বলল, আমার শ্বশুর আব্বা ভালোই করেছে, শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছে। অনেকদিন হয় কচি মুরগির স্বাদ নেওয়া হয় না। কি হলো, তুমি কিছু ভাবছো? না না, ভাবছি মেয়েটার কাপড় চোপড় একটু নোংরা আছে, তোমার কিছু পুরন কাপড় চোপড় দিও, তারপর আস্তে আস্তে কিনে দেবো আর কি। আসলে তুমি অনেক ভালো, সব শ্রেণীর মানুষকে তুমি পছন্দ করো, ভালোবাসো, তাদের প্রতি তোমার ভালোবাসা দেখে গর্বে আমার বুকটা ভরে যায়। এখন শ্রেণী পেশার কথা চিন্তা করে লাভ নেই, অফিসের টাইম হয়েছে, চলো রেডি হয়ে নেই। ঠিক আছে, তুমি রেডি হও, আমি ওকে একটু কাজগুলো বুঝিয়ে দিয়ে আসি। তানিয়া কুমকুমকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। শিপন রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল, মেঘ না চাইতে বৃষ্টি, দেখি আজ একটু বৃষ্টিতে ভেজা যায় কিনা, বলেই হাসতে হাসতে বাসার ভেতরে চলে গেল। আজ অফিস থেকে 2 ঘন্টা আগেই ছুটি নিয়ে শিপন বাসার দিকে আসলো। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে, এমন সময় সামনে পড়ে গেল অত্র ফ্ল্যাটের ঝাড়ুদারিনী স্মৃতি রানীর সাথে। স্মৃতিকে দেখলেই শিপন যেন উদাস হয়ে যায়। একটু বয়স হলেও স্মৃতিকে শিপনের কিছু 16 বছরের কিশোরী মতো মনে হয়। অনেকবার সখ্যতা করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আজ আরেকবার সাহস করে সামনে এগিয়ে গেল। পাশে এসে দাঁড়াতেই স্মৃতি চমকে উঠে বলল, কি ব্যাপার সাপ, আপনি হঠাৎ এসে আমার পাশে দাঁড়ালেন কেন? শিপন মুচকি এসে বলল, বৌদি, তোমার এত কষ্ট দেখে আমার সহ্য হয় না। তোমার মতো বউকে কেউ এই কাজ করতে বাসা থেকে পাঠায়? তুমি এতটাই যে সুন্দর, তুমি যদি আমার বউ হতে তাহলে তোমাকে যত্ন করে শোকেজে সাজিয়ে রাখতাম। এই কথা আপনি এর আগেও 100 বার বলেছেন, আর আমি আপনাকে বলেছি আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করি। আমার স্বামী একটু অসুস্থ, সুস্থ হলে কাজ আর করতাম না। শিপন কপাত করে স্মৃতি রানীর হাতটি ধরে কামনার চোখে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, তুমি চাইলে আজ থেকে আর এই কাজ করতে হবে না। এই কাজ করে যে বেতন পাও তার 3 ডাবল টাকা আমি তোমাকে দেব। হাতটা ছাড়িয়ে নিয়ে রানী বলল, কেন দেবেন আমার টাকা? কেন দিব তুমি বুঝতে পারো না? শুধু আমার সাথে একটু সময় কাটাবে, একান্ত সময়। আপনার বউটা বহুত ভালো আছে, আপনি এত খারাপ কেন? আহা রানী, এখানে খারাপের কি দেখলে? তোমার এত কষ্ট দেখে আমার কষ্ট হয়। তোমার এই পরিশ্রম আমি নিজে সহ্য করতে পারি না, তাই তো তোমাকে আমি একটু সহযোগিতা করতে চাই। আমারে সহযোগিতা না কইরা আপনার ভালো বউটার গিয়ে একটু সহযোগিতা করেন। সব কাজ কিন্তু রানী বউ দিয়ে হয় না। বলেই আবারও রানীর হাতটি ধরলো। রানী এবার আর ছাড় দিল না, হাত বাড়িয়ে শিপনের শার্টের কলার ধরে বলল, আমি তোর বয়সে বড় হব, তারপরে তুই আমার সাথে লুচ্চামি করিস? চল তোর বাসায় চল, দেখি তোর দম কত। রানীর কথা শুনে শিপন তো মহা খুশি। রানী শিপনের কলার ধরে টানতে টানতে সিঁড়ি বেয়ে তার ফ্ল্যাটের দিকে চলে গেল। দরজা খুলতেই শিপনের চোখ যেন কপালে উঠল। তানিয়াকে এই সময় বাসায় দেখে রানী শিপনকে ধাক্কা দিয়ে বাসার ভেতর তানিয়ার সামনে ফেলে দিয়ে বলল, আপনি মানুষটা যতটা ভালো আছেন, আপনার স্বামী মানুষটা ততটা খারাপ আছে, সামনে রাখবেন, তা না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। বলেই রানী আবারও দরজা খুলে বাসার বাইরে চলে গেল। তানিয়া হা করে তাকিয়ে রইল। রানীর কথার আগাগোড়া কিছুই বুঝলো না। শিপনের অবস্থা তো খারাপ হয়ে গেছে, সে তো মনে মনে সৃষ্টিকর্তার নাম জপছে। তানিয়া জানতে চাইলো, কি ব্যাপার, রানী তোমাকে এভাবে নিয়ে এলো কেন? আরো এসব কি বললো? শিপন কি বলবে ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসলো। আমতা আমতা করে বলল, আরে রানী টাকা চেয়েছিল। টাকা? কিসের টাকা? অনেকদিন যাবত আমার কাছে টাকা খুঁজছে, ওর স্বামী নাকি অসুস্থ, তা তুমি কিছু টাকা দিতে। আমি এর আগেও 5,000 টাকা দিয়ে ওর স্বামীর চিকিৎসার জন্য সহযোগিতা করেছি, কিন্তু তারপরও বেহায়ার মতো টাকা খুঁজে টাকা দিতে না পারার কারণে তোমার সামনে এসে উল্টোপাল্টা বকে গেল। বোঝই তো বস্তির মানুষ, তাদের ব্যবহার আর কি হতে পারে। তাই বলে কি সব বললো? আরে তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, আমার মাথাটা খুব ধরেছে, আমি ড্রয়িং রুমে আছি, তুমি আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, বলেই তানিয়া বাসার ভেতরে চলে গেল। জীবন যেন হাত ছেড়ে বাঁচলো। মনে মনে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে বলল, আজ বড় বাচ্চা বেঁচে গেছি, আরেকটু হলেই তো ধরা খেয়ে যেতাম। ভাবতে ভাবতে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। শিপন ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে দেখলো সোফার উপরে বসে চাচাতো ভাই মিরাজ তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শিপন কিছুটা বিরক্ত হয়ে পাশের সোফায় বসে বলল, কিরে তুই আসলি কখন? এই তো তোমাকে কলার ধরে বাসায় নিয়ে প্রবেশ করার কিছুটা সময় আগে এসেছি। শিপন ধমক দিয়ে বলল, এই কখন আমাকে কলার ধরে নিয়ে এসেছে? ভাইয়া বয়স
বয়স হয়েছে কিন্তু তোমার স্বভাবটা এখনো পরিবর্তন করতে পারলে না। ভাবি ভালো বলেই 9-6 না ভেবে আজকের মতো বেঁচে গেছো, এগুলো এখন ছাড়ো। জীবনে তো অনেকই করলে, চুপ থাক, এসব কথা বাদ দে। এখন তুই বাড়ি থেকে কেন এসেছিস সেটা বল। আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, সেজন্য এসেছিস ভালো কথা। তোর ভাবির সাথে কোনো উল্টোপাল্টা কথা বলবি না। ভাইয়া তুমি ভালো করেই জানো তোমার মতো উল্টোপাল্টা স্বভাব আমার নেই, তবে ছোট ভাই হিসেবে এখনো তোমাকে একটা সাজেশন দিচ্ছি, তোমার বিচিত্র মার্কা চরিত্রটাকে একটু ঠিক করো, তা না হলে যে কোনো সময় বিপদে পড়তে পারো। তখন দেখবে আমও গেল ছালাও গেল। শিপন আর কোনো কথা না বলে চুপচাপ বাসার ভেতরে পা বাড়ালো। মিরাজ মুচকি মুচকি হাসছে। সন্ধ্যার পরে বেডরুমে বিছানায় হেলান দিয়ে শিপন বই পড়ছিল। এমন সময় কুমকুম এক কাপ চা শিপনের সামনে বাড়িয়ে দিতে শিপন কুমকুমের দিকে তাকালো। কুমকুমের হাত থেকে চায়ের কাপটা হাতে নিতে শিপন হাত বাড়িয়ে কুমকুমের হাতটি আলতো করে ছুঁয়ে দিল, আর কুমকুমের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কুমকুম কিছুটা ভেবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, ভাইজান চাটা নিন, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। শিপন বসা থেকে দাঁড়িয়ে বলল, প্রথম দিনে আসতে পারলো না, এত কিসের কাজ? তোমার কাপড় চোপড় তো সকালের গুলোই দেখছি। তোমার তানিয়া আপা কি তোমাকে কোনো কাপড় দেয়নি? দিয়েছে, একটু পর গোসল করে এগুলো পরবো। সেজন্যই তো তোমার শরীর থেকে একটা মিষ্টি ঘামের গন্ধ বের হচ্ছে। আমার না এই গন্ধটা খুবই পছন্দ। আমি তাহলে এখন আসি। তোমার আপা কোথায়? আপা টিভি দেখছে, তুমি একটু আমার পাশে বসো না, দুজনে একটু সুখ দুঃখের কথা বলি। কুমকুম শিপনের চোখে চাউনি দেখে বুঝতে পারলো শিপনের মতলব খারাপ, তাই চায়ের কাপটা ড্রেসিং টেবিলের উপরে রেখে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। শিপন আবারও রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল, সত্যি তোমার শরীরের গন্ধটা আমাকে মাতাল করেছে। তোমাকে তো আমার চাই। রাত 3টা বাজে, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় শিপন আস্তে আস্তে তার রুম থেকে বের হয়ে চতুর্দিকে ভালো করে তাকিয়ে কুমকুমের রুমের ভেতরে ঢুকে গেল। কুমকুম গভীর ঘুমে আছে। আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলো। পা থেকে মাথা পর্যন্ত কামনার চোখে তাকাচ্ছে। শিপনের চোখে মুখে কামনার ছাপ। হাত বাড়িয়ে কুমকুমের গালের উপরে হাত দিতে কুমকুমের ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এত রাতে আমার রুমে এসেছেন কেন? চুপ করো, আস্তে কথা বলো। আপনি চলে যান, তা না হলে আমি চিৎকার দেবো। আরে বোকা, আমি এখানে, চিৎকার দেওয়ার কি আছে? তুমি আমার বাসায় চাকরি করে মাসে 10,000 টাকা পাবে। আমি তার সাথে তোমাকে আরো 20,000 টাকা বাড়িয়ে দেবো। শুধু মাঝে মাঝে রাতে আমাকে একটু সময় দেবে। না না, এসব কাজ আমি করতে পারবো না। এটাকে কাজ বলছো কেন? তুমিও শান্তি পাবে, আমাকেও শান্তি দেবে। বলেই কুমকুমকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আপনি আমাকে ছেড়ে দিন, আপনি এমনটা করবেন না। চুপ করো তো, আর কথা বলো না। আমি তো বলেছি আমি তোমাকে টাকা দেবো। কুমকুম কিছুটা জোরাজুরি করলো, কিন্তু যখন দেখলো শিপনের সাথে শক্তিতে পারছে না, তখন বলল, ঠিক আছে, জোরাজুরি করতে হবে না, আমি আপোষে আপনার ইচ্ছে পূরণ করছি। শিপন তো সেই মহা খুশি। আস্তে আস্তে কুমকুমের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় চিৎকারের আওয়াজ শুনে মিরাজের ঘুম ভেঙে গেল। একটার পর একটা চিৎকারের আওয়াজ তার কানে ভেসে আসছে। বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মিরাজ ও তানিয়া একসাথে কুমকুমের রুমের ভেতরে প্রবেশ করে দেখলো ফ্লোরে হাত দিয়ে চেপে ধরে শিপন ব্যথায় কাতরাচ্ছে, আর পাশে হাতে একটা ছুরি নিয়ে নির্বাক হয়ে বসে আছে কুমকুম। কারো বুঝতে আর বাকি রইল না আসল ঘটনা। তানিয়ার চোখের পানি ছলছল করছে। মিরাজকে বলল, আমি আগে থেকে জানি তোমার ভাইয়ের চরিত্র খারাপ, তারপরও নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি সে আজ কাজের মেয়ের গায়ে হাত দেবে। আমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাচ্ছি, ওকে আমি ডিভোর্স দেবো। বলেই তানিয়া কুমকুমের রুম থেকে বের হয়ে গেল। শিপন কাঁদো কাঁদো গলায় মিরাজকে বলল, মিরাজ তুই আমারে বাঁচা রে ভাই, তুই আমারে বাঁচা। ঘটনা শুনতে শুনতে ডাক্তারের ব্যান্ডেজ করা শেষ। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খানিক সময় সুখের আশায় এই লোকটা সারা জীবনের সুখ শান্তি কামনা বাসনা সব হারালো। এই জীবনের এখন কোনোই মূল্য নেই। ডাক্তার সাহেব, আমি আমার ভাইকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা শুনেনি। এখন আমও গেল ছালাও গেল। শিপন সবার কথা শুনছে, কিন্তু মুখ থেকে একটা কথা বলার মতো তার শক্তি নেই। কারণটা হলো লজ্জা। সে বুঝতে পারলো তার বিচিত্র চরিত্রের কারণে আজ তাকে সারা জীবনের জন্য অকেজো করে দিল কুমকুম। প্রিয় ভিউয়ার্স, দাঁত থাকতে আমরা যেমন দাঁতের মর্যাদা বুঝি না, তেমনি শিপন না বুঝে জীবনের মহামূল্যবান সম্পদটা হারালো। এই জন্যই বলে, পাপ বাপকেও কখনো ছাড়ে না। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং সম্পাদনায় রোমান।